আসলে আমি আমার বক্তব্যটা অন্যরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম বলার জন্য। এর মধ্যে অনেকগুলো কথা পার্লামেন্ট ফ্লোরে চলে আসছে আমাদের ওদিক থেকে, আমাদের বন্ধুদের কাছ থেকে, অপোজিট সাইড থেকে। যেহেতু আমি অর্থমন্ত্রী হিসাবে অন্তত আর্থিক বিষয়ে যে কথাগুলো আসছে দু চারটা কথার তো উত্তর দিতে হয়। তো মাননীয় স্পিকার, এখানে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের অনেককে ঋণ খেলাপি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, কিছু পরিসংখ্যানও এখানে দিয়েছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ঋণ খেলাপি, ঋণ পুনঃতফসিলীকরণ এটা ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং কালচারের মধ্যে সাধারণ প্রক্রিয়া। এটা বিএনপি আবিষ্কার করে নাই। যেদিন থেকে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে বিশ্বে, সেই দিন থেকেই ঋণ তফসিলীকরণের ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা কেন হয়, ঋণ তফসিলীকরণ কেন হয়, যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যেমন কোভিডের সময় মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সব ব্যবসায়ীদের, তাদেরকে ঋণ তফসিলীকরণ করতে হয়েছে, সরকারকে সহযোগিতা করতে হয়েছে। আমাদের এই যুদ্ধের সময়, আমাদের এই আন্দোলনের সময় অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণ তফসিলীকরণ হয়েছে। কিন্তু গত দীর্ঘ 17 বৎসরের বিএনপির আন্দোলন সংগ্রামে বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। তাদেরকে ব্যাংকের স্যাংশন করা লোন পর্যন্ত দেওয়া হয় না। লোন স্যাংশন হয়ে গেছে কিন্তু লোন দেওয়া হবে না। তাদের লোন অ্যামাউন্ট, লোনের সময়, ঋণের সময় যখন শেষ হয়ে গেছে এক্সটেনশন করা হবে না। যত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করা যায় ব্যাংকিং সিস্টেমে, এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সেটা করা হয়েছে। মাননীয় স্পিকার, তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিএনপি নেতা যাদেরকে খেলাপি বলা হচ্ছে, তারা এই দীর্ঘ সময়ে অনেকে পালিয়ে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে, অনেকে জেলের মধ্যে অবস্থান করেছেন। মাননীয় স্পিকার, এখন জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ করা কি এত সহজ ব্যাপার? মাননীয় স্পিকার, আমি আর পুনঃতফসিলীকরণ হচ্ছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার, এরকম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এ হচ্ছে বিএনপির অবস্থা। তারা কেন ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে কেন আজকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশের এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। মাননীয় স্পিকার, এমনকি এই একটু আগে আমি একটা বিল এনেছিলাম, ওই বিলের সময় অনেকে বলেছেন যে এখানে এই যে বয়সটা বাড়ানো হচ্ছে, এখানে বোধহয় পছন্দের কাউকে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করার জন্য। তা আমি বলছি, যাদের যেই দলের ব্যাংক আছে তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না, সেই সুযোগও বিএনপির নাই। মাননীয় স্পিকার, আরেকজন সদস্য যে প্রেসিডেন্টকে নিয়ে যে অনেকগুলো উক্ত করেছেন, প্রেসিডেন্টের প্রতি আমার কোনো ভালোবাসার আছে আমি বলতে পারবো না,
কিন্তু প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন, প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন, ব্যক্তি না। হ্যাঁ, ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছেন? না, আমি আপত্তি করছি না, আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি, আপনি ভালো কাজটাই করেছেন, কারণ আপনি ইনস্টিটিউশনকে সম্মান করেছেন। এখন আপনি মন্ত্রী নাই, আপনি বিরোধী দলে বসে আছেন, এখন আবার প্রেসিডেন্টকে আপনি ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে সকলের মধ্যে এই কথাটি উঠে আসছে। আবার যেদিন শপথ গ্রহণ করা হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আমাদের বন্ধুরা সবাই তো সদল বলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন, সম্মুখ সারিতে। আমরা জায়গা পাই না, আমরা পিছনে বসছি। কিন্তু তাহলে এই ধরনের মন্তব্য, ইফ ইউ বিলিভ ইন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আপনি যদি কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনাকে ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে, এখানে ব্যক্তির কোনো বিষয় নয়। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আর এখন সবচেয়ে মোস্ট পপুলার টপিক হচ্ছে আমাদের জুলাই সনদ। ভুলে গেলাম কেন, এত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তা ভুলার কোনো কারণ নেই। জুলাই সনদ হচ্ছে সবচেয়ে টপিক্যাল ইস্যু এখন, সবাই কিছু না কিছু বলেছে এখানে। আমি মনে হয় আমার না বললে তখন মনে করবো আমি বোধহয় জুলাই সনদ বিষয়টাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তো এখানে জুলাই সনদের ব্যাপারে যে বিষয়গুলো আছে, প্রথমত আমি একটা কথা সরাসরি সাধারণভাবে একটা কথা বলি যে জুলাই সনদের আর বিএনপির যে 31 দফা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ইজ ফুলি অ্যালাইনড। আমরা কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের সময় আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে এটাকে আমরা চেক করে দেখলাম যে এখানে সেইভাবে অ্যালাইন করে আমরা কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেছি, এবং ইট ইজ এ মাদার চুক্তি। এর মধ্যে যেগুলো ঘটনা ঘটেছে এগুলো ছেলে আর নাতি। আপনি মাদার চুক্তি থেকে সরে গিয়ে ছেলে নাতির বক্তৃতা দিতেছেন সারাদিন, যেখানে আপনারা সবাই সই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তিটা ভিত্তিতে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সাথে মিলিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা জনগণের কাছে গিয়েছি এবং জুলাই সনদের কথা বলেছি, আমাদের 31 দফার কথা বলেছি, আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি, এবং জনগণ নির্বাচনে আমাদেরকে 2/3 ভোটে সেটার প্রতি সমর্থন দিয়েছে। অর্থাৎ তারা শুধু বিএনপির ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতি সমর্থন দেয় নাই, এটাকে পাশ করার জন্য এনাফ মেজরিটি দিয়েছে, 2/3 দিয়েছে মেজরিটি। এখন একটু টেকনিক্যাল, আমি তো লয়ার না, তবে একটু আলাপ আলোচনায় যখন শুনি আমার কাছে কিছু কিছু জিনিস খুব মানে সামনে চলে আসে আর কি। জুলাই সনদের আপনি বাস্তবায়ন আদেশ, আমি তো আগেই বলেছি, আপনি মাদার এগ্রিমেন্ট থেকে সরে গিয়ে ছেলের নাতির দিকে চলে গেছেন, এখানে তাই হয়েছে। তারপরে আসছে জুলাই সনদ বাস্তবায়ন, নাকি প্রথমটা আদেশের আগে, হ্যাঁ বাস্তবায়ন আদেশ, তারপরে আসছে গণভোট অধ্যাদেশ। তা বাস্তবায়ন আদেশের বিষয়টা হচ্ছে এটা, এই আদেশ দেওয়ার ক্ষমতা সংবিধানের 4th তফসিলের 3য় উপ অনুচ্ছেদ অনুযায়ী প্রথম সংসদের প্রথম অধিবেশনের পরে এই ধরনের আবেদন দেওয়ার ক্ষমতা নাই। এটা হচ্ছে লিগ্যাল ইস্যু।
এটা লিগেল ইস্যুটা আমি তুলে ধরলাম এই জন্য, যেটা এটার সাথে এটা যথার্থ, এটা বলেছেন অনেকে এখানে বক্তব্য, অনেকে বলেছেন আমি এটাকে আরেকটু ড্রিল করে মাথার মধ্যে ড্রিল করতে, হয়তো একটা কথা বারবার না বললেই তো আবার ড্রিল করা যায় না। তো আবার গণভোট অধ্যাদেশ হয়ে গেল নাতি, গণভোট অধ্যাদেশ হচ্ছে নাতি। এখন নাতি কি বলে? এটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদের পরিপন্থী। গণভোটের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো প্রশ্ন নিয়ে প্রতারণামূলক এগুলো বলেছেন। সুতরাং আমার যেটা প্রশ্ন, সেটা আমরা সংসদে এসেছি, সংসদ সার্বভৌম, দিনের শেষে অল রোডস লিড টু দ্য পার্লামেন্ট। কেন বলে শব্দটা? ওই দিনের শেষে ওখানে সিদ্ধান্ত হতে হবে, এবং সেই আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। তা আমি বলবো এই বিষয়টা নিয়ে বোধহয় আমাদের মধ্যে একটা বোঝাপড়া দরকার। কারণ আমি জুলাই সনদে যা দেখলাম প্রায় সবগুলো আমরা ঐক্যমত আছি দুই সাইডে। একটা দুইটা ব্যাপারে যেখানে দ্বিমত আছে, এখানে আমরা ম্যান্ডেট নিয়ে এসেছি। আপনাদের জুলাই সনদে বলা আছে যে দল জিতে আসবে তারা তাদের সিদ্ধান্ত মতো এটা আগামী দিনে কার্যকর করতে পারবে, সেই ঠিক কাজটাই আমরা করতেছি। তার বাইরে তো আমরা কিছু করতেছি না অ্যাকর্ডিং টু জুলাই সনদ। আর আমি যাচ্ছি না আর অন্যদিকে। এখন আমি অর্থমন্ত্রী হিসাবে কিছু কথা বলতে হবে, না বললে যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এটা দু চারটা স্ট্যাটিস্টিক জানা দরকার। এই জন্য আমাদের সকলে জানা দরকার, জনগণের জানা দরকার, আমাদের বিরোধী দলের বন্ধুদের জানা দরকার। এই কারণে, কারণ আমাদের আপনাদের সহযোগিতা লাগবে। দেশটি তো আমাদের সকলের, এটা বিএনপির কোনো দেশ তো নয়, আমাদের সকলের দেশ। এবং আমরা সকলেই অনেক আশা বুক বেঁধে এখানে এসেছি বাংলাদেশটিকে গড়ার জন্য। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে অর্থনৈতিক কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের সাথে। যে ট্যাক্স জিডিপি, ট্যাক্সের সাথে জিডিপি অর্থাৎ ট্যাক্স এবং প্রবৃদ্ধির যে সংখ্যা, সেখানে এখন 7% নিচে নেমে এসেছি আমরা বাংলাদেশ। এটা দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সর্বনিম্ন। বর্তমান ট্যাক্স জিডিপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবার নিচে, সর্বনিম্ন। এবং বিশ্বের অন্যতম প্রায় সবগুলো দেশের মধ্যে এটাও সর্বনিম্নের দিকে আছে। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসছিল 2005-06-তে, ট্যাক্স জিডিপি রেশিও ছিল 10%, এবং এটা ক্রমান্বয়ে প্রবৃদ্ধির দিকে ছিল। এটা হয়তো বিএনপি অব্যাহতভাবে থাকলো, এটা হয়তো 12-13-15-তে চলে যেত। যাক, পরে তো অন্যবর্তী সরকার এসছে। দারিদ্র্যের হার, বর্তমানে দারিদ্র্যের হার 2022-এ ছিল 17%, 18%, 23-এ ছিল 19%, 24-এ ছিল 20.5%, 25-এ দারিদ্র্যের হার হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর জরিপ 29.93%। এই এখন আমরা যারা আছি এই মুহূর্তে দারিদ্র্যের হার হচ্ছে এটা। মানে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। মানে যেটা নিম্নগতি ছিল দারিদ্র্যের হারটা, এখন এটা উপরের দিকে উঠতেছে এইভাবে। বেসরকারি খাতে ঋণ, অর্থাৎ বেসরকারি খাতে ঋণ যত বাড়বে দেশের উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। বেসরকারি খাতে ঋণের অবস্থা হচ্ছে জিডিপির 6% নেমে এসেছে এখন। 2005-06 সালে বিএনপি থাকার সময় এটা ছিল 18.27%, এখন 6%। সুতরাং আমরা কোথায় আছি অর্থনৈতিকভাবে বোঝার ব্যাপার আছে। রপ্তানি কমেছে 2.6%। আমাদের রপ্তানি কিন্তু সবসময় প্রবৃদ্ধি ছিল, সবসময় আগাগোড়া গত 20 বছর ধরে। এটা 2.6% কমে গেছে। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রপ্তানির প্রবৃদ্ধি ছিল 14%, এখন হচ্ছে ঋণাত্মক 2.6%। মূলধনী যন্ত্রপাতি যেগুলো আমাদের ক্যাপিটাল মেশিনারি আমরা আমদানি করি,
এটার উপর বিনিয়োগ, এটার উপর কর্মসংস্থান, এটার উপর প্রবৃদ্ধি। মূলধনী যন্ত্রপাতি বর্তমানে ঋণাত্মক -14.5%। আর আমরা বিএনপির শেষ সময়ে ছিল 2004-05-এ 53% প্রবৃদ্ধি ছিল, এখন 14.5% ঋণাত্মক। এটা হচ্ছে নেগেটিভ 14%। খেলাপি ঋণ, আপনারা খেলাপি ঋণের কথা অনেক বলেছেন, আমরা বলছি, সবাই বলছে, বর্তমানে 30% অধিক। কঠিন অবস্থা। 30% অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। আমরা যখন 2005-এ ছিল 13%, এখন 30% পার হয়ে গেছে। খেলাপি ঋণ সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি, এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশের। বিদ্যুৎ 36,000 কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অবস্থা বুঝেছেন অর্থনীতি কোথায়? আমাদের ফিসক্যাল স্পেস কত কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সব সংসদ সদস্যরা দাবি, এলাকাতে টাকা দিতে হবে, এলাকায় উন্নয়ন করতে হবে। একদম এই দাবি তো থাকবেই, স্বাভাবিক। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, এই দাবি তো থাকবে। কিন্তু আমি বলছি, আমাদের ফিসক্যাল স্পেস কমতে কমতে কোথায় নিয়ে এসছে বিগত সরকারগুলোর দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ওয়েস্টেজের মাধ্যমে, রং পলিসি, সব কিছুর মাধ্যমে। আমি বিষয়গুলো তুলে ধরছি আমাদের সকলের অবগতির জন্য। আসলে জ্বালানি তেল 2000 আমরা যখন ক্ষমতা নেওয়ার সময় 23-24-25-25-এ 508 মিলিয়ন ডলার আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, এটা পেমেন্ট করে নেই। এগুলো সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। গ্যাস খাতে 737 মিলিয়ন ডলার মেয়াদ উত্তীর্ণ দেয় না, এগুলো মেয়াদও শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ দেয় না। অর্থাৎ এক্সটার্নাল ওভারডিউ পরিশোধ করতে হচ্ছে বর্তমান সরকারকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বলার অপেক্ষা রাখে না। এলএনজি আমদানি বাবদ মার্চ টু জুন 2006 সময়ে অতিরিক্ত প্রায় 1000 কোটি টাকার অধিক ভর্তুকি চাহিদা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। মার্চ জুনের মধ্যে 11,000 কোটি টাকা অধিক আমাদেরকে ভর্তুকি দিতে হবে, এক্সিস্টিং ভর্তুকির সাথে বলছি আমি, এটা অ্যাডেড। জ্বালানি তেল 2026 এর মধ্যে এপ্রিল জুনের মধ্যে 10,258 কোটি টাকা ভর্তুকি আমাদেরকে দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরও অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সার্বিকভাবে দেশের ডিরেগুলেশনের একটা বিষয় আছে, রিফর্মের বিষয় আছে, ইজ অফ ডুইং বিজনেসের বিষয়টা আছে, কস্ট অফ ডুইং বিষয়টা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায় এখন। কারণ এত রেগুলেট করতে করতে, ওভার রেগুলেট করতে করতে মাননীয় মন্ত্রী, আর 5-7 মিনিট পরে
আজান হবে আসরের নামাজের জন্য। আপনি 5 মিনিটে শেষ করে দিলে ইট উইল লুক নাইস। আমি থ্যাংক ইউ। টাইমলি শেষ করে দেব। তো এইগুলো এখন আমি এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের পরিবর্তন, যোগ্য সংস্কার, ডিরেগুলেশন করতে হবে, সেগুলো আমরা করছি। আপনাদের সহায়তা নিয়ে করতে হবে। এগুলো বিএনপি তো একা করতে পারবে না, এবং বৈশ্বিকভাবে আমাদেরকে যদি আবার সেই আগের ভালো অবস্থানে যেতে হয়, বাংলাদেশের ইমেজের ব্যাপার আছে, গ্লোবাল মার্কেটে আমাদের অ্যাক্সেস, আমাদের কি বলে ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, এগুলো তো আছেই। তো আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সমস্যা বিএনপি কিন্তু প্রথমবার সম্মুখীন হয় নাই। আমরা দেখেছি স্বাধীনতার পরে একদিকে বাকশাল, অন্যদিকে রাষ্ট্রচালিত অর্থনীতির মাধ্যমে অর্থনীতি যখন একেবারে ধ্বংসপ্রাপ্ত, জিয়া রহমান সাহেব এসে আবার এই সমস্ত সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আরেকটা লেভেলে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে। আবার আমাদের স্বৈরাচারের সময় যখন অর্থনীতি এবং রাজনীতি দুটাই ধ্বংসপ্রাপ্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আবার সেখান থেকে রিকভার করে এনেছে। আজকের সমস্যা আরও গভীর, অবশ্য চারিদিক থেকে গভীর। আমাদের ডাইনামিক লিডার জনাব তারেক রহমান সাহেব, তার যে অর্থনৈতিক ম্যানেজমেন্ট, ওয়ার্ক এথিক্স, আমাদের কিন্তু ওয়ার্ক এথিক্স ইজ এ বিগ প্রবলেম বাংলাদেশে। আমরা কাজ করার সময় সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করাটা খুব কঠিন, কিন্তু তারেক রহমান সাহেব কিছু এক্সাম্পল সেট করছেন যে ওয়ার্ক এথিক্সটা কী হওয়া উচিত, এবং এই ওয়ার্ক এথিক্সের যে উনি এক্সাম্পল মানদণ্ড সৃষ্টি করেছেন, এটার ইম্প্যাক্ট কিন্তু আমি মনে করি সমস্ত পার্লামেন্ট এবং দেশের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সবাই ফিল করছি যে আমাদের অতিরিক্ত খরচ করার দরকার নেই, আমার যতটুকু অ্যাফোর্ড করি না তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা একটা সব কিছু মিলিয়ে অর্থনীতিটাকে যদি আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়, অথবা তার চেয়েও ভালো জায়গায় যেতে হয়, আমাদেরকে যে পরিবর্তনগুলো আনা দরকার, যে রিফর্মসগুলো আনা দরকার, যে ডিরেগুলেশনগুলো, সবগুলো ইতিমধ্যে আমাদের অনেকগুলো হয়েছে। বাকি সব কাজ আমরা হাতে নিয়েছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এইরকম আমি একটা গ্রিম পিকচার আপনাদেরকে দিয়েছি। তবে আনন্দের খবর হচ্ছে, আমাদের যিনি পরিচালনা করছেন, যিনি দেশের দায়িত্বে আছেন, উনি একজন বিচক্ষণ, ভিশনারি একজন লিডার, এবং তার সাথে ওনার সেই ভিশন এবং চিন্তা এবং ওয়ার্ক এথিক্স আমাদের মধ্যে কাজ করছে, সকলের মধ্যে কাজ করছে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা এখান থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসব। আমাদের 2 বছর হয়তো কুশল লাগবে, আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার।